আজকের ক্লাসে আরও কয়েকটা কোয়েশ্চেন অ্যান্সার সম্পর্কে আমরা আলোচনা করব। যেমন বায়োগ্যাস কি, এর কিছু উদাহরণ। বায়োগ্যাসের যে উপাদানগুলো যেমন হচ্ছে CH4 মানে হচ্ছে মিথেন, হাইড্রোজেন সালফাইড অর্থাৎ H2S হাইড্রোজেন ইত্যাদি। কৃষি খামারের ও প্রাণী বর্জ্য, পৌরসভা বর্জ্য, অবায়ুজীবী ব্যাকটেরিয়ার উপস্থিতিতে সন্ধান প্রক্রিয়ায় পাচিত হয়ে যে গ্যাস উৎপন্ন করে তাকে বায়োগ্যাস বলা হয়। তাহলে কি বলা হচ্ছে? কৃষি খামারের প্রাণীজ বর্জ্য, পৌরসভা বর্জ্য, অবায়ুজীবী ব্যাকটেরিয়ার উপস্থিতিতে সন্ধান প্রক্রিয়ায় পাচিত হয়ে যে গ্যাস উৎপন্ন করা হচ্ছে তাকে বলা হচ্ছে বায়োগ্যাস। কৃষিক্ষেত্রে ও বন সৃজনে মাইক্রোরাইজার গুরুত্বটা কতটা বা কী কী? আমরা যদি দুটো গুরুত্বর কথা জানতে চাই তাহলে বলা যেতে পারে কি যে মাইক্রোরাইজার হাইফা বা অনুসূত্র ভূমিক্ষয় রোধ করে, সয়েল ইরোশনকে প্রতিহত করে এবং মূলের পুষ্টি সরবরাহে এবং মূলের বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে মাইক্রোরাইজার দুটো গুরুত্ব হচ্ছে যে হাইফা বা অনুসূত্র ভূমিক্ষয় অর্থাৎ সয়েল ইরোশনকে প্রতিহত করছে এবং মূলের পুষ্টি সরবরাহে মূলের বৃদ্ধিতে সাহায্য করছে। যদি জানতে চাওয়া হয় যে মাছের একটি ব্যাকটেরিয়া ঘটিত ও একটি ছত্রাকজনিত রোগের নাম প্যাথোজেন সহ আলোচনা করো বা বলো, তাহলে কি বলা যেতে পারে? মাছের ব্যাকটেরিয়া ঘটিত রোগ যেমন ড্রপসি বা শোথ, এটির প্যাথোজেন হচ্ছে এরোমোনাস ব্যাকটেরিয়া। মাছের ছত্রাকজনিত রোগ যেটা হচ্ছে ফুলকা পচা রোগ বা যেটাকে বলা হয় যে গিল রড ডিজিজ, এটির প্যাথোজেনের নাম হচ্ছে ব্র্যাঙ্কিওমাইসিস স্যাঙ্গুইনিস। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সম্পর্কে। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের উদাহরণও আমরা জানবো যে ব্যাকটেরিয়ার দেহে উপস্থিত যে সকল উৎসেচক বা এনজাইম ডিএনএর নির্দিষ্ট নিউক্লিওটাইড স্থান খণ্ডিত করতে ব্যবহার করা হয়। মানে ব্যাকটেরিয়ার দেহে উপস্থিত যে সকল এনজাইম ডিএনএর নির্দিষ্ট যে নিউক্লিওটাইড স্থান থাকছে সেটা খণ্ডিত করতে ব্যবহার করা হয় তাকে বলা হয় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। যেমন EcoR1, HIND3 ইত্যাদি, এগুলো হচ্ছে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের উদাহরণ। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি, যেটা হচ্ছে ইলেকট্রোপোরেশন কি। যে পদ্ধতির মাধ্যমে তড়িৎ উদ্দীপনা বা ইলেকট্রিক্যাল ইম্পালস প্রয়োগ করে কোষপর্দার ছিদ্র সৃষ্টি করে তার মধ্যে ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের অণু প্রবেশ করানো হয় তাকে বলা হয় ইলেকট্রোপোরেশন। আবারও বলছি, যে পদ্ধতির মাধ্যমে তড়িৎ উদ্দীপনা বা ইলেকট্রিক্যাল ইম্পালস প্রয়োগ করে কোষপর্দার ছিদ্র সৃষ্টি করে তার মধ্যে ডিএনএ অণুর প্রবেশ ঘটানো হয় বা করানো হয় তাকে বলা হয় ইলেকট্রোপোরেশন। চলে যাচ্ছি মেটাস্ট্যাসিসের বিষয়। মেটাস্ট্যাসিস কি? স্বাভাবিক কোষগুলি কোষপর্দার মাধ্যমে সংলগ্ন থাকে, ফলে এরা এক স্থান থেকে অন্য স্থানে রক্ত ও নালিকার মাধ্যমে বাহিত হয় না। স্বাভাবিক কোষগুলি কী করছে? কোষপর্দার মাধ্যমে সংলগ্ন থাকছে, ফলে এরা এক স্থান থেকে অন্য স্থানে রক্ত ও নালিকার মাধ্যমে বাহিত হচ্ছে না। কিন্তু দুটি কোষের সংযোগস্থল বিচ্ছিন্ন হয়ে যখন সেই বন্ধন আলগা হয়ে যায় তখন ম্যালিগনেন্ট কোষগুলি অর্থাৎ ক্যান্সারাস যে সেলগুলি তাদের উৎসস্থল থেকে বিচ্ছিন্ন হয়ে রক্ত ও নালিকার মাধ্যমে বাহিত হয়ে অন্য স্থানে গিয়ে টিউমার সৃষ্টি করে। ম্যালিগনেন্ট কোষে এইরূপ বাহিত হওয়ার প্রবণতাকে বলা হয় মেটাস্ট্যাসিস। পরের প্রশ্নে চলে যাব, সিগনেট রিং দশা কী? ম্যালেরিয়ার পরজীবী আমরা জানি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। তো প্লাজমোডিয়ামের এরিথ্রোসাইটিক চক্রে ট্রোফোজয়েড যে দশাটা থাকছে, ট্রোফোজয়েডগুলো দ্রুত লোহিত রক্তকণিকার পরিধি বরাবর বর্ধিত হয় এবং তার মাঝখানে একটি অসংকোচী গহ্বর সৃষ্টি হয়। কি বললাম? ম্যালেরিয়ার পরজীবী প্লাজমোডিয়ামের এরিথ্রোসাইটিক চক্রে ট্রোফোজয়েডগুলি কি হচ্ছে? দ্রুত লোহিত রক্তকণিকার পরিধি বরাবর বর্ধিত হচ্ছে এবং তার মাঝখানে একটি অসংকোচী গহ্বর সৃষ্টি হচ্ছে। ফলে ট্রোফোজয়েডগুলি একটি বড় গহ্বরযুক্ত রিং বা আংটির মতো দেখায়। এই অবস্থাকে বলা হয় সিগনেট রিং দশা। পরের প্রশ্ন হচ্ছে অ্যাডজুভেন্ট কি এবং এর উদাহরণ। অ্যাডজুভেন্টের উদাহরণ আমরা বলতে পারি অজৈব উপাদান হিসেবে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং প্যারাফিন তেল খনিজ তেল হিসেবে। অনাক্রম্য সারার মাত্রা বৃদ্ধির জন্য যে পদার্থ অ্যান্টিজেনের সাথে বা অ্যান্টিজেন ছাড়াই দেহে প্রবেশ করানো হয়, যেমন অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, প্যারাফিন তেল ইত্যাদি। অনাক্রম্য সারার মাত্রা বৃদ্ধির জন্য অ্যান্টিজেনের সাথে বা অ্যান্টিজেন ছাড়াই প্রবেশ করানো হয়, এগুলোকে বলা হয় হচ্ছে অ্যাডজুভেন্ট। আমরা কয়েকটা প্যাথোজেনের নাম জানবো, যেরকম ম্যালেরিয়ার ক্ষেত্রে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এটা স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে হয়।
ম্যালেরিয়ার এবং ফাইলেরিয়াসিসের ক্ষেত্রে আমরা জানি যে গোল্ড কৃমি মাধ্যমে হয়। তার যে প্যাথোজেনটি সেটা হচ্ছে উচেরিয়া ব্যাংক্রাফটি। নিউমোনিয়ার ক্ষেত্রে ডিপ্লোকক্কাস নিউমোনি এবং বাহক হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এবং টাইফয়েডের ক্ষেত্রে সালমোনেল্লা টাইফি ব্যাসিলাসের মাধ্যমে এটি হয়। অটোক্রাইন গ্রোথ স্টিমুলেশন কাকে বলে সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই। তো অটোক্রাইন গ্রোথ স্টিমুলেশনটা কি? ক্যান্সার কোষগুলি অনুশীলন মাধ্যমে, মানে টিস্যু যে কালচার থাকছে যে মিডিয়া, কোনো বৃদ্ধি প্রভাবকের অনুপস্থিতিতে নিজ নিজ নিরবচ্ছিন্নভাবে মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা বিভাজিত হয়ে বৃদ্ধি পেতে থাকে। ক্যান্সার কোষগুলো কী করছে? অনুশীলন মাধ্যমে কোনো বৃদ্ধি প্রভাবকের অনুপস্থিতিতে নিজ নিজ নিরবচ্ছিন্নভাবেই মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা বিভাজিত হয়ে বৃদ্ধি পেতে থাকে। সুতরাং ক্যান্সার কোষের বিভাজন সাধারণ বৃদ্ধি সহায়ক উপাদানের ওপর নির্ভরশীল নয়। এই ধরনের কোষ বিভাজনের উদ্দীপনাকে অটোক্রাইন গ্রোথ স্টিমুলেশন বলা হয়। আইজিএ এবং আইজিজির উৎস সম্পর্কে আলোচনা করব। আইজিএর উৎস হচ্ছে যে এই প্রকার অ্যান্টিবডি স্তনগ্রন্থি ক্ষরিত কোলোস্ট্রামে অপর্যাপ্ত পরিমাণে থাকে, প্রধানত লালা, ঘাম, অশ্রুতে বেশি পরিমাণে এটি থাকে। আর আইজিজি এর উৎস হচ্ছে যে এটি রক্তে বেশি থাকে, তবে লসিকা অন্ত্রেও পাওয়া যায়। ক্যান্সার সেল নিয়ে অনেক আলোচনাই করলাম, যেরকম ম্যালিগনেন্ট কোষ, মেটাস্ট্যাসিস ইত্যাদি। তো একটু বিনাইন টিউমার এবং ম্যালিগনেন্ট টিউমার নিয়ে আলোচনা করব। যে বিনাইন টিউমার কোষগুলির যে পরিমাণ, মানে পরিমাণ নির্ভরশীল খুব একটা নয়। ম্যালিগনেন্ট টিউমারের ক্ষেত্রে মানে কোষগুলির পরিমাণ নির্ভর, মানে বেড়ে যায় আর কি। অ্যাপোপ্টোসিস বিনাইন টিউমারের ক্ষেত্রে ঘটে, ম্যালিগনেন্ট টিউমারের ক্ষেত্রে ঘটে না। এটা একটা প্রধান কারণ যে সেটা ক্যান্সারের সেলে পরিণত হচ্ছে, সেটা ক্ষতিকারক। সাইটোস্কেলিটন প্রায় স্বাভাবিক থাকে বিনাইন টিউমারে, কিন্তু ম্যালিগনেন্ট টিউমারে সেটা হ্রাস পায়। নিউক্লিয়াসের আকারে কোনো রকম পরিবর্তন হয় না বিনাইন টিউমারের ক্ষেত্রে, কিন্তু ম্যালিগনেন্ট টিউমারের ক্ষেত্রে আকারে বড় হয়। আমরা এই বিনাইন টিউমার এবং ম্যালিগনেন্ট টিউমারের আগেই ইমিউনোগ্লোবিউলিন এ এবং জি এর ব্যাপারে আমরা একটু আলোচনা করলাম। এরপর 5 প্রকার ইমিউনোগ্লোবিউলিন সম্পর্কে এবার জানবো। যেমন আইজিএ এর আণবিক ওজন হচ্ছে প্রায় 1,50,000 ডালটন, আর সেক্ষেত্রে আইজিজি এর আণবিক ওজন 1,60,000 ডালটন, আইজিএম এর আণবিক ওজন 9,70,000 ডালটন, আইজিডি এর আণবিক ওজন 1,75,000 ডালটন, আইজিই এর হচ্ছে 1,90,000 ডালটন। প্লাসেন্টা ভেদ করার ক্ষমতা আইজিএ এর আছে, আইজিজি, আইজিএম, আইজিডি এবং আইজিই এর নেই। আইজিই এর যে গঠনটা সেটা ডেফিনেটলি মনোমার, আইজিজি হচ্ছে মনোমার এবং ডাইমার হিসেবে থাকে, আইজিএম থাকে পেন্টামার হিসেবে, আইজিডি এবং আইজিই থাকে মনোমার হিসেবে। মানে আইজিএ, আইজিডি, আইজিই এবং আইজিজিও মনোমার হিসেবে থাকে। সেক্ষেত্রে আইজিজিটা মনোমার এবং ডাইমার দুটো হিসেবেই থাকে, কিন্তু আইজিএমটা হচ্ছে পেন্টামার হিসেবে থাকে। অ্যান্টিজেন সংযোজী যে যোজ্যতা সেটা আইজি এর ক্ষেত্রে হচ্ছে 2.0, আইজিজি এর ক্ষেত্রে হচ্ছে 2.03 to 4.0, আইজিএম এর ক্ষেত্রে 5.0, আইজিডি এবং আইজিই এর ক্ষেত্রে 2.0। মানে এখানেও একটা সিমিলারিটি রয়েছে কি যে আইজিএ, আইজিডি এবং আইজিই এর 2.0, আইজিজি এর 2.03 to 4.0 এবং আইজিএম এর হচ্ছে 5.0। এরপর আমরা জানবো ডায়াবেটিস কাকে বলে। যে প্রক্রিয়াতে দেহের কোনো আক্রান্ত স্থানের রক্তজালকের প্রাচীর ভেদ করে শ্বেতকণিকাগুলি বাইরে বেরিয়ে আসে, যে প্রক্রিয়াতে দেহের কোনো আক্রান্ত স্থানে রক্তজালকের প্রাচীর ভেদ করে শ্বেতকণিকাগুলো বাইরে বেরিয়ে আসে এবং বহিরাগত জীবাণুদের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস করে। এই পথে অন্যান্য শ্বেতকণিকাগুলি বেরিয়ে এসে জীবাণুদের ক্ষণপথ বেষ্টন করে ঘিরে ফেলে এবং উৎসেচকের ক্রিয়ায় জীবাণুদের ধ্বংস করে। এই প্রক্রিয়াকে বলা হয় ডায়াবেটিস। আবারও বলছি, যে প্রক্রিয়াতে দেহের কোনো আক্রান্ত স্থানের রক্তজালকের প্রাচীর ভেদ করে শ্বেতকণিকাগুলি বাইরে বেরিয়ে আসে এবং বহিরাগত জীবাণুদের ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস করে। এবার এই পথে অন্যান্য শ্বেতকণিকাগুলো যেগুলো বেরিয়ে আসছে জীবাণুদের ক্ষণপথ বেষ্টন করে ঘিরে ফেলছে এবং উৎসেচকের ক্রিয়ায় জীবাণুদের ধ্বংস করছে। এই প্রক্রিয়াটিকে বলা হয় হচ্ছে ডায়াবেটিস। কমপ্লিমেন্টারি ডিএনএ বা সিডিএনএ কাকে বলে? কোনো কোষের আরএনএ টেমপ্লেটকে অনুসরণ করে পরিপূরক অর্থাৎ কমপ্লিমেন্টারি বেস জোড় প্রক্রিয়ার মাধ্যমে এবং রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের সক্রিয়তায় যে ডিএনএ অণু সৃষ্টি করা হয় তাকে সিডিএনএ আর কমপ্লিমেন্টারি ডিএনএ বলা হয়।
তাহলে কমপ্লিমেন্টারি ডিএনএ হচ্ছে যে কোনো কোষের আরএনএ টেমপ্লেটকে অনুসরণ করে কমপ্লিমেন্টারি বা পরিপূরক বেসজোড় প্রক্রিয়ার মাধ্যমে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের সক্রিয়তায় ডিএনএ অনুসৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে সিডিএনএ আর কমপ্লিমেন্টারি ডিএনএ। পরের প্রশ্নে চলে আসছি পিসিআর কি এবং টিউমার ইনডিউসিং বা টাই প্লাজমিড কি। পিসিআর পদ্ধতির মাধ্যমে অতি অল্প সময়ে বিপুল সংখ্যক ডিএনএ অণু তৈরি করা সম্ভব হয়। তো এটা হচ্ছে এই পিসিআরের সুবিধা। আর যেটা অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফিসিয়েন্স নামক ব্যাকটেরিয়া থেকে সৃষ্ট প্লাজমিড, যা উদ্ভিদ কোষের প্রাকৃতিকভাবে টিউমার বা গল সৃষ্টি করতে সক্ষম, তাকে টিউমার ইনডিউসিং প্লাজমিড বলা হয়। অ্যাডাপটিভ রেডিয়েশন বা অভিযোজনগত বিকিরণ বলতে কি বোঝায়? কোনো জীবগোষ্ঠী বা পপুলেশন থেকে বিভিন্ন জীবের বিভিন্ন বাস্তুতান্ত্রিক নিচ, ইকোলজিক্যাল নিচ ছড়িয়ে পড়ে অভিযোজনের মধ্যে দিয়ে নতুন প্রজাতি গঠন পদ্ধতি যেটা হচ্ছে, তাকে বলা হয় অভিযোজনগত বিকিরণ। কি বললাম? কোনো জীবগোষ্ঠী বা পপুলেশন থেকে বিভিন্ন জীবের বিভিন্ন বাস্তুতান্ত্রিক নিচে ছড়িয়ে পড়ে অভিযোজনের মধ্যে দিয়ে নতুন প্রজাতি গঠন পদ্ধতিকে বলা হয় অভিযোজনগত বিকিরণ। জেনেটিক ড্রিফট এবং জেনেটিক ফ্রিকুয়েন্সি কি? জেনেটিক ড্রিফট হচ্ছে ক্ষুদ্র পপুলেশন জিনের আবির্ভাবের সম্ভাব্যতা, প্রবাবিলিটি বিক্ষিপ্ত হ্রাস বৃদ্ধি সূচিত করে, যার ফলস্বরূপ পপুলেশনের জিন পুলে পরিবর্তন লক্ষ্য করা যায়, তাকে বলা হয় জেনেটিক ড্রিফট। আই রিপিট, ক্ষুদ্র পপুলেশন, সেই ক্ষুদ্র পপুলেশন জিনের আবির্ভাবের সম্ভাব্যতা বা প্রবাবিলিটি বিক্ষিপ্ত হ্রাস বৃদ্ধি সূচিত করে, যার ফলস্বরূপ পপুলেশনের জিন পুলে পরিবর্তন লক্ষ্য করা যায়, তাকে বলা হয় জেনেটিক ড্রিফট। আর জিন ফ্রিকুয়েন্সি কি? ক্ষুদ্র পপুলেশনে জিনের যে আবির্ভাবের যে সম্ভাবনাটা হচ্ছে, সেই সম্ভাবনাটাকে বলা হয় জিন ফ্রিকুয়েন্সি। আর তার বিক্ষিপ্ত মানে হ্রাস বৃদ্ধি যেটা হচ্ছে এবং হ্রাস বৃদ্ধির ফলে যেটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে জেনেটিক ড্রিফট। চলে আসছি এক্টোথার্ম এবং এন্ডোথার্ম প্রাণী বলতে কি বোঝায় তাদের ব্যাপারে। যে সকল প্রাণী নিজেদের দেহে তাপ উৎপাদন করতে সক্ষম, তাদেরকে বলা হয় হচ্ছে এন্ডোথার্ম প্রাণী। যেরকম বেশিরভাগ এন্ডোথার্ম হলো হোমিওথার্ম, বেশিরভাগ পাখি স্তন্যপায়ী, কিন্তু ক্রান্তীয় অঞ্চলের কিছু সরীসৃপ হোমিওথার্ম হলেও এরা কিন্তু এন্ডোথার্ম নয়। তো এটা কিন্তু ভীষণ ভাইটাল একটা কোয়েশ্চেন। যে সকল প্রাণী নিজের দেহে তাপ উৎপাদন করতে পারে না, প্রধানত পরিবেশ থেকেই তাপ পেয়ে থাকে, তো তারা হচ্ছে এক্টোথার্ম, এবং বেশিরভাগ এক্টোথার্মই হচ্ছে পয়কিলোথার্ম। বেশিরভাগ মাছ, অ্যামফিবিয়া, রেপটিলিয়া শ্রেণীর প্রাণীরা হচ্ছে পয়কিলোথার্ম এবং এরা হচ্ছে এক্টোথার্ম। নেক্সট প্রশ্নে চলে আসছি, যেরকম পয়েন্ট মিউটেশন বা জিন মিউটেশন বলতে কি বোঝায়। জিনের মধ্যে পিউরিন বেস পিরিমিডিন বেস দ্বারা বা পিরিমিডিন বেস পিউরিন বেস দ্বারা যদি প্রতিস্থাপিত হচ্ছে এবং পিউরিন বেস দ্বারা পিউরিন বা পিরিমিডিন বেস দ্বারা পিরিমিডিন প্রতিস্থাপিত হচ্ছে, সেই জিন মিউটেশনকে পয়েন্ট মিউটেশন বলা হচ্ছে। প্রথম প্রকার যে জিন বা পয়েন্ট মিউটেশন হচ্ছে সেটা হচ্ছে ট্রান্সভার্সন, যেটা হচ্ছে পিউরিন দ্বারা পিরিমিডিন বা পিরিমিডিন দ্বারা পিউরিন। আর যদি পিউরিন দ্বারা পিউরিন এবং পিরিমিডিন দ্বারা পিরিমিডিন প্রতিস্থাপিত হচ্ছে, তাহলে সেই প্রকারের পয়েন্ট মিউটেশনকে বলা হয় ট্রানজিশন। একটা হচ্ছে ট্রান্সভার্সন, একটা হচ্ছে ট্রানজিশন। বিশুদ্ধ ধারা নির্বাচন কি? কয়েক প্রজন্ম ধরে হোমোজাইগাস উদ্ভিদ থেকে উন্নত ফেনোটাইপগুলি নির্বাচনের মাধ্যমে উন্নত উদ্ভিদের প্রজাতি গঠনকে বিশুদ্ধ ধারা নির্বাচন বলা হয়। কয়েক প্রজন্ম ধরে হোমোজাইগাস উদ্ভিদ থেকে উন্নত ফেনোটাইপগুলি নির্বাচনের মাধ্যমে উন্নত উদ্ভিদের প্রজাতি গঠনকে বিশুদ্ধ ধারা নির্বাচন বলা হয়। এরপরে আসছি যেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইটের মধ্যে পার্থক্য। যেমন বি লিম্ফোসাইট হচ্ছে একটি রস নির্ভর অনাক্রমতার জন্য দায়ী এবং টি লিম্ফোসাইট হচ্ছে বেসিক্যালি টিস্যু, তো কোষ নির্ভর অনাক্রমতার জন্য দায়ী। বি লিম্ফোসাইটের যে পরিণতি স্থল সেটা হচ্ছে পাখিদের ক্ষেত্রে যেরকম বার্সা এবং স্তন্যপায়ীদের ক্ষেত্রে পিয়ার্স প্যাচ, আর টি লিম্ফোসাইটের ক্ষেত্রে হচ্ছে পরিণত স্থল হচ্ছে থাইমাস গ্ল্যান্ড, থাইমাস গ্রন্থি, থাইমাস গ্ল্যান্ড। আচ্ছা, এবার চলে আসছি যে আলফা বৈচিত্র্য এবং বিটা বৈচিত্র্যের মধ্যে পার্থক্য কী। একটি নির্দিষ্ট ছোট বাসস্থানের প্রকৃতি বৈচিত্র্যকে আলফা বৈচিত্র্য বলা হয়, আর দুটো ভিন্ন বাসস্থানের প্রজাতিগত বৈচিত্র্যকে বলা হয় হচ্ছে বিটা বৈচিত্র্য। তাহলে আলফা বৈচিত্র্য হচ্ছে একটা নির্দিষ্ট ছোট বাসস্থানের প্রকৃতি বৈচিত্র্য, আর বিটা হচ্ছে দুটি ভিন্ন বাসস্থানের। এবার আলফা বৈচিত্র্য হচ্ছে বসবাসকারী জীবের প্রজাতির সংখ্যা গণনার দ্বারা পরিমাপ করা সম্ভব, আর সাদৃশ্য সূচক হিসেবে বিভিন্ন বাসস্থানে অবস্থানকারী জীবগোষ্ঠীর পরিমাপ করা হয় বিটা বৈচিত্র্যে। তাহলে আলফা বৈচিত্র্যে বসবাসকারী জীবের প্রজাতির সংখ্যা গণনার দ্বারা পরিমাপ করা হয়, আর বিটা বৈচিত্র্যে সাদৃশ্য সূচক হিসেবে বিভিন্ন বাসস্থানে অবস্থানকারী জীবগোষ্ঠীর পরিমাপ করা হয়। পরের প্রশ্নে চলে আসছি,
বায়োটিক পোটেনশিয়াল কি? আদর্শ পরিবেশে জীবের সর্বাধিক প্রজনন ক্ষমতাকে বায়োটিক পোটেনশিয়াল বলা হয়। এই সময়ে জীব সংখ্যার সহজাত বৃদ্ধি ঘটে। খাদ্য, বস্ত্র, বাসস্থানের স্বপরীক্ষিত উপস্থিতি, শিকারী ও প্যাথোজেনের অনুপস্থিতি জীবও ক্ষমতা অর্জন করে। এটা হচ্ছে বায়োটিক পোটেনশিয়াল, মানে যে আদর্শ পরিবেশে সর্বাধিক প্রজনন ক্ষমতা। এখানে সব কিছু আনুষঙ্গিক সব কিছুই বা আশেপাশে সব কিছুই খুব ভালোভাবেই থাকে, সেই কারণে এটি সম্ভব। মেটাস্টেসিস কি? অধিক মাত্রায় গ্যাপ জাংশন তৈরি হওয়ার ফলে ক্যান্সার কোষের পার্শ্ববর্তী কোষের সঙ্গে লেগে থাকার ক্ষমতা হ্রাস পায়। কোষগুলি শরীরের যে কোনো জায়গায় বিচরণ করতে পারে। ক্যান্সার কোষের এই ক্ষমতাকে বলা হয় মেটাস্টেসিস। নিউস্টন কাকে বলে? যে সকল জলজ প্রাণী জলে সাঁতার কাটার সময় শরীরের কিছু অংশ জলের ওপর এবং কিছু অংশ জলের নিচে রাখে তাদেরকে নিউস্টন বলে, যেমন জলজ পতঙ্গ, মাকড়সা ইত্যাদি। ইনসিটু এক্সিটু কনজারভেশনে চলে আসছি। ইনসিটু কনজারভেশন হচ্ছে বিভিন্ন প্রকার সংরক্ষিত এলাকায় প্রাকৃতিক পরিবেশ ও বাস্তুতন্ত্রকে রক্ষা করা। এটা হচ্ছে ইনসিটু কনজারভেশনের কাজ। আর এক্সিটু কনজারভেশন যদি আমরা বলছি তাহলে জীববৈচিত্র্য গবেষণা, জিন ঘটিত বিভিন্ন দুরারোগ্য, ব্যাধি নিয়ন্ত্রণ, বন্ধ্যাত্ব দূরীকরণ এক্সিটু কনজারভেশনের পদ্ধতি খুবই কার্যকরী। রেট্রোগ্রেসিভ পর্যায়ক্রম কাকে বলে? কোনো বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমে চরম জীব সম্প্রদায় থেকে ক্রমান্বয়ে অনুন্নত জীব সম্প্রদায়ের আবির্ভাব ঘটলে সেই বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমকে রেট্রোগ্রেসিভ পর্যায়ক্রম বলে। যেরকম প্রাকৃতিক বনভূমিতে অত্যাধিক গোচারণের ফলে পর্যায়ক্রমে গুল্ম, সাভানা, ঘাস, ক্ষেত্রবিশেষে মরুভূমি অঞ্চল সৃষ্টি হলে এই ধরনের পর্যায়ক্রম গড়ে ওঠে, যেটা হচ্ছে রেট্রোগ্রেসিভ পর্যায়ক্রম, মানে চরম জীব সম্প্রদায় থেকে ক্রমান্বয়ে অনুন্নত জীব সম্প্রদায়ের আবির্ভাব যখন ঘটে। ল্যান্ডস্কেপ কি? একাধিক পৃথক ধরনের ইকোসিস্টেমযুক্ত স্থলভূমিকে ল্যান্ডস্কেপ বলা হয়। পৃথক ধরনের ইকোসিস্টেমযুক্ত স্থলভূমি যেখানে মানে নির্দিষ্ট একটা প্রাকৃতিক সীমানাযুক্ত। এনপিপি বলতে কি বোঝায়? এনপিপি বলতে নেট প্রাইমারি প্রোডাকশন। নেট প্রাইমারি প্রোডাকশন ইকুয়াল টু জিপিপি মাইনাস আর। জিপিপি মানে হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাকশন মাইনাস আর। এখানে প্রাথমিক মোট উৎপাদনকে বলা হয় হচ্ছে গ্রস প্রাইমারি প্রোডাকশন। তার থেকে উদ্ভিদ দ্বারা শ্বসনজনিত খাদ্য অর্থাৎ আর যদি মাইনাস করা হয় তবে আমরা নেট প্রাইমারি প্রোডাকশন পাবো, অর্থাৎ সালোক সংশ্লেষের দ্বারা উদ্ভিদের উৎপাদিত খাদ্য মোট উৎপাদন থেকে শ্বসনজনিত শক্তির ব্যয় বিয়োগ করলে এনপিপি পাওয়া যায়। পরের প্রশ্নে চলে আসছি। জেরোসেরি কি? স্বল্প আর্দ্রতায় শিলাগাত্রে উদ্ভিদের মধ্যে লক্ষণীয় পর্যায়ক্রমকে বলা হয় জেরোসেরি। স্বল্প আর্দ্রতা যেখানে কম থাকছে শিলাগাত্রে উদ্ভিদের মধ্যে লক্ষণীয় পর্যায়ক্রমকে জেরোসেরি বলা হয়। পরের প্রশ্নে চলে আসছি। ন্যাটালিটি কি? একক সময়ের ভিত্তিতে জননের মাধ্যমে পপুলেশনে যুক্ত নতুন সদস্যদের বা সদস্য সংখ্যাকে বলা হয় হচ্ছে ন্যাটালিটি। আবারও বলছি, একক সময়ের ভিত্তিতে একটা ইউনিট, একটা পার্টিকুলার ইউনিট একক সময়ের ভিত্তিতে জননের মাধ্যমে পপুলেশনে যুক্ত নতুন সদস্যদের সংখ্যাকে ন্যাটালিটি বলে। আর আজকের এই ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, ক্লাইম্যাক্স কমিউনিটি। ক্লাইম্যাক্স কমিউনিটি হচ্ছে স্থায়ীভাবে বসতি স্থাপনকারী প্রজাতি যা বাস্তুতান্ত্রিক পর্যায়ে চূড়ান্ত অবস্থায় অবস্থান করে, তাদের একত্রে ক্লাইম্যাক্স কমিউনিটি বলে। যেমন হাইড্রোসেরি চূড়ান্ত দশায় বনভূমি গঠনকারী বৃক্ষ। স্থায়ীভাবে বসতি স্থাপনকারী প্রজাতি যা বাস্তুতান্ত্রিক পর্যায়ে চূড়ান্ত অবস্থায় অবস্থান করে, তাদের একত্রে বলা হয় ক্লাইম্যাক্স কমিউনিটি। হাইড্রোসেরি চূড়ান্ত দশা, বনভূমি গঠনকারী বৃক্ষ, এটা হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি। আজকে তাহলে মোট 75টি প্রশ্নের আলোচনা হলো। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। গল্পের ছলে পড়া। আপনারা নেক্সট ক্লাসে অবশ্যই পার্টিসিপেট করবেন, শুনবেন। কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিপারেশন নিন। ধন্যবাদ।